সো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা পিব্লগ এলিমেন্টের পার্ট 1 ভালো করে পড়ে নিয়েছো, ভালো করে দেখে নিয়েছো। সুতরাং নেক্সট পার্ট 2 এখানে কি কি থাকবে, এখানে আমরা কথা বলবো সমস্ত অ্যালোট্রপগুলো নিয়ে। ঠিক আছে, অ্যালোট্রপ অফ কার্বন, অ্যালোট্রপ অফ ফসফরাস, অ্যালোট্রপ অফ সালফার। ঠিক আছে, এটা একটু বড় চ্যাপ্টার, তাই আমি প্রতিটা পার্টে পার্টে সবগুলোকে এক্সপ্লেন করছি। ঠিক আছে, নেক্সট ক্লাসে তোমরা যেগুলো থাকবে অক্সো অ্যাসিড, বিভিন্ন ধরনের বোরনের বিভিন্ন বোরাজিন, মানে যে ইনঅর্গ্যানিক বেঞ্জিন, এইগুলো সব থাকবে। অক্সো অ্যাসিড থাকবে, তাদের স্ট্রাকচার কি থাকবে এটা নেক্সট ক্লাসে থাকবে। এই ক্লাসে আমরা যেগুলো পড়ে নিচ্ছি সেগুলো হচ্ছে অ্যালোট্রপ। পরীক্ষায় বহু কোশ্চেন আছে এখান থেকে। ছেলেটা খুব ইজি ভেবে পার্টটাকে ছেড়ে স্কিপ করে যায়, কিন্তু এখানে অনেক কিছু জানার রয়েছে। তোমার কার্বনের যে তিনটে ইলেকট্রোড রয়েছে, ফসফরাসের তিনটে ইলেকট্রোড রয়েছে, সালফারের তিনটে ইলেকট্রোড রয়েছে, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। চলো শুরু করা যাক। আচ্ছা, অ্যালোট্রপ জানার আগে আমাদের যে জিনিসগুলো আমাদেরকে জেনে নিতে হবে সেটা হচ্ছে যে বন্ড এনার্জি। ঠিক আছে, বন্ড এনার্জি যদি আমরা জানতে পারি তাহলেই আমরা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা, বন্ড এনার্জি জানতে গেলে আমরা বন্ড এনার্জি কার কার ভিতর দেখবো। যদি ধরি আমি আচ্ছা, বন্ড ডিসোসিয়েশন এনার্জি কি আগে, একটা বন্ডকে ব্রেক করতে যে পরিমাণ এনার্জি লাগবে সেই এনার্জিটাকেই আমরা বলবো বন্ড ডিসোসিয়েশন এনার্জি। আচ্ছা দেখো, যে সি সিঙ্গেল বন্ড সি, এই যে বন্ডটা, এই বন্ডটা আর যদি আমি কম্পেয়ার করি সিলিকন সিলিকন এম গ্রুপের, তাহলে কার বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি হবে। ঠিক আছে, সেটা জানতে গেলে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, এখানে বলি যে বন্ড লেন্থ। বন্ড লেন্থ বন্ড লেন্থ আমি যদি দেখি যে কার্বন কার্বন বন্ড লেন্থ না সিলিকন সিলিকন বন্ড লেন্থ, কোনটা বেশি। অবভিয়াসলি এই যে কার্বন কার্বন কার্বনটা স্মল ইন সাইজ, এটা হচ্ছে সেকেন্ড রো এলিমেন্ট, আর এটা হচ্ছে থার্ড রো এলিমেন্ট। যত নিচের দিকে যাবো আমাদের সাইজ বাড়তে থাকে, তার স্বাভাবিক ব্যাপার এই বন্ড লেন্থটা বেশি হবে। ঠিক আছে, যে এসআই এসআই বন্ড লেন্থ বেশি। আর যদি বন্ড লেন্থ বেশি হয় তাহলে বন্ড লেন্থের সাথে আমরা কি জানি যে বন্ড লেন্থ তোমার কি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড এনার্জি। তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বিডি দিয়ে আমি নোট করলাম। তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি যদি এটা হয়, তাহলে বন্ড লেন্থ কার বেশি, কার সিলিকনের বেশি। তাহলে এখানে ঠিক উল্টোটা হবে, বন্ড লেন্থ বেশি, তাহলে বন্ড লেন্থ যদি এখানে বেশি হয় তাহলে একে ভাঙতে খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। তাহলে বোঝা গেল যে কার্বন কার্বনের বন্ড লেন্থ বেশি। তাহলে সেই রকমভাবে আমরা যদি দেখি যে নাইট্রোজেন 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 আর ফসফরাস ফসফরাস, এদের ভিতরে তাহলে বন্ড লেন্থ কার বেশি আছে, ফসফরাসের। আবার যদি আমি দেখি যে অক্সিজেন অক্সিজেন কার বেশি, সালফার সালফার। আবার যদি আমি ফ্লোরিন ফ্লোরিন বন্ড লেন্থ দেখি, ক্লোরিন ক্লোরিন, এদের ভেতর তাহলে ক্লোরিনের বেশি বন্ড লেন্থটা। তাহলে এটা যদি হয় তাহলে এজ পার এটা আমার এক্সপ্রেস, যদি নাইট্রোজেন নাইট্রোজেন আমি যদি বন্ড নেই তাহলে ট্রিপল বন্ড, তাহলে আমি কি এক্সপেক্ট করতে পারি, আমরা তাহলে এক্সপেক্ট করতে পারি যে নাইট্রোজেনের, তাহলে এটা আমি এক্সপেক্ট করতে পারি যে এটা ঠিক আছে, নাইট্রোজেনের তোমার বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা বেশি হবে। কিন্তু এখানে ঘটনা ঠিক উল্টো। ঠিক আছে, এখানে কি হয় যে ফসফরাসের কিন্তু তোমার বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা বেশি। এটার কারণ কি দেখো, কারণ কিছুই না, এখানে ইনভলভ হয়ে গেছে লোন পেয়ার। কি হয়, নাইট্রোজেনের উপর লোন পেয়ার রয়েছে। ঠিক আছে, নন স্টেবল যে যার একটা করে ইলেকট্রোড রয়েছে এখানে। ঠিক আছে, মানে এক এক জোড়া করে একটা পেয়ার করে ইলেকট্রন লোন পেয়ার রয়েছে। তাহলে এটাকে আমি যদি বলি লোন পেয়ার, তাহলে লোন পেয়ার যদি সিঙ্গেল অ্যাটমে থাকে আবার কি হচ্ছে কাছাকাছি রয়েছে। ঠিক আছে, লোন পেয়ার সিঙ্গেল অ্যাটমের উপর রয়েছে, সিঙ্গেল অ্যাটমেই থাকে, সিঙ্গেল অ্যাটমে রয়েছে, তাহলে আবার কাছাকাছি রয়েছে, যেহেতু বন্ড লেন্থটা ছোট, বন্ড লেন্থটা ছোট আর জন্য কাছাকাছি রয়েছে, তাহলে এদের ভিতর রিপালশন হবে, তাহলে ইজিলি ব্রেক করে যাবে, যার জন্য কি এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম। ফসফরাস এই তুলনায় কি হচ্ছে অনেকটা দূরে দূরে রয়েছে, যদি দুই ভাই দূরে থাকে তাদের ভিতর গন্ডগোল কম হয়। তাহলে সুতরাং
সিমিলারলি যে ফসফরাস আসছে দেখবে যে তোমার এটা বন্ডিং এনার্জিটা অনেকটাই বেশি। তাই সিমিলার ফেনোমেনা অক্সিজেনের ক্ষেত্রেও হয়। অক্সিজেনেও তোমার লোন পেয়ার দুটো করে লোন পেয়ার থাকে, তাহলে যার জন্য কি হয় সালফারের এটা বেশি, ঠিক আছে, বন্ডিং এনার্জিটা বেশি দেন অক্সিজেন। ফ্লোরিনের ক্ষেত্রেও সিমিলার ফেনোমেনা, ফ্লোরিনে তো 3টে করে লোন পেয়ার থাকে। তাহলে 3টে করে লোন পেয়ার থাকে, তাহলে সুতরাং বোঝা গেল যে এটা হচ্ছে ক্লোরিনের মানে। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বোঝাতে পারলাম যে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বন্ড এনার্জি তাহলে কি অবস্থা হয়। বন্ড এনার্জি যখন হচ্ছে বন্ড লেন্থ জেনারেলি কি হয় যে তোমার এটা সেকেন্ড রো এলিমেন্ট আর এটা থার্ড রো এলিমেন্ট সেম পিরিয়ডে রয়েছে, থার্ড রো এলিমেন্ট। তাহলে কি হচ্ছে এর সাইজ বেশি, তাহলে সাইজের জন্য কি হচ্ছে বন্ড লেন্থটা বেশি, আর বন্ড লেন্থ যার বেশি হবে বন্ডিং এনার্জি তার কম হবে। তাহলে সিমিলারলি এক্ষেত্রে তাই হয়েছে। কিন্তু আমি যখন নাইট্রোজেন অক্সিজেন আর ফ্লোরিনে যাচ্ছি তখন ঘটনা উল্টো, কারণ হচ্ছে এরা ছোট একটা লোন পেয়ার নিয়ে আছে। তাহলে কি হচ্ছে নিজেদের ভিতর রিপালশনের জন্য কি হয় বন্ডটা ইজিলি ব্রেক হয়ে যায়। তাই নাইট্রোজেনের ক্ষেত্রে ফসফরাসের বেশি, অক্সিজেনের ক্ষেত্রে সালফারের বেশি, আর ফ্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের বেশি। বোঝা গেল। আর ফ্লোরিন সিরিজের কথা আমি যদি বলি, আমি তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়ে যাই যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি আমি যদি অ্যালং দা পুরো মানে বি ব্লক এলিমেন্টের ভেতর যদি আমি এই সব সিরিজেই ঠিক আছে, কিন্তু এই সিরিজে যদি আমি দেখি ক্লোরিনের ক্ষেত্রে দেখা যাবে ক্লোরিন greater than bromine, greater than fluorine, greater than iodine। এটা তোমাদের মনে রাখতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেল কি? তাহলে এটাকে মনে রাখার জন্য একটা ট্রিক্স আমি বলছি যে ক্লোরিন ফ্লোরিন এটা মনে রাখুন, কালা बंदर फिर आई इंडिया में। फिर आई इंडिया में। বোঝা গেল যে কালা বন্দর ফির আই ইন্ডিয়া। বোঝা গেল যে ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু এই সিস্টেম তোমাকে এক্সেপশনাল কেস, এটা এটা মনে রাখতে হবে, ঠিক আছে। ইনফরমেশনটা দেওয়া ছিল আমাদের। আচ্ছা, নেক্সট আমরা যেটা আসবো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি। ঠিক আছে, ক্যাটিনেশন প্রপার্টি নামটা শুনে বুঝতে পারছো এটা তোমরা ক্লাস 8-9-এ পড়েছো বা ক্লাস 10-এ হয়তো পড়েছো। ঠিক আছে, ক্যাটিনেশন প্রপার্টিটা কিছুই নয় যে সেলফ লিঙ্কিং প্রপার্টি। কি এটা? সেলফ লিঙ্কিং প্রপার্টি। ঠিক আছে, যে নিজেদের ভেতর একটা করে কানেক্ট হওয়ার প্রপার্টি। তা কার থ্রুতে? না হচ্ছে যে সিঙ্গেল বন্ডের থ্রুতে। ওকে, ডবল বন্ডও হয়, জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে কি হয় সিঙ্গেল বন্ডের থ্রুতে তোমাদের এটা। এখানে একটা খুব বড় ইনফরমেশান মনে রাখতে হবে যে ক্যাটিনেশন প্রপার্টি কার্বন দেখায়, সিলিকন দেখাবে, কার্বনের সব থেকে বেশি হবে, কার্বনের কাছে তার তুলনায় সিলিকন, আর তারপরে হচ্ছে জার্মেনিয়াম আর টিন সেম কাছাকাছি। কিন্তু lead does not show catenation property। তাহলে বোঝা গেল যে আমার যদি এটা যাই কার্বনের সব থেকে সিঙ্গেল বন্ড ফর্ম করার টেন্ডেন্সি বেশি, দেন হচ্ছে তোমার এর ক্ষেত্রে সিলিকন। আমি তোমাদেরকে দেখালাম কারণ কি, কারণ ছোট সাইজ, ঠিক আছে, বন্ড ভাঙে না সহজে, তাহলে কারণ দেখলাম। কিন্তু সিলিকন জার্মানিয়াম আর টিনের ক্ষেত্রে বেশি। লেড একদমই শো করে না ক্যাটিনেশন প্রপার্টি, ঠিক আছে। কিছু এক্সেপশান রয়েছে এটার ক্ষেত্রে, এক্সেপশানগুলো আমি তোমাদেরকে বলেই এলাম যে এক্সেপশানগুলো হচ্ছে ব্যতিক্রম। কি রয়েছে ব্যতিক্রম? যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার নাইট্রোজেন অক্সিজেন ছোট হওয়া সত্ত্বেও কিন্তু এরা ডাজ নট শো ক্যাটিনেশন।
ডাজ নট শো ক্যাটিনেশন। কারণ কি দেখো, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন এটা কেন ক্যাটিনেশন শো করে না? তো দুটো কারণ রয়েছে, ঠিক আছে। এক নম্বর তো কি বললাম, এরা নিজেদের ভেতর সবসময় কি করে, যদি একটা নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেনকে পেয়ে যায়, ঠিক আছে, এরা সিঙ্গেল বন্ড করে না, এরা এরা একদম নিজেদের সমস্ত কিছু শেয়ার করে দেয়, ট্রিপল বন্ড করে। সিমিলারলি যদি অক্সিজেনকে পেয়ে যাও আরেকটা অক্সিজেনের সাথে, এরা সিঙ্গেল বন্ডে আর থেমে থাকে না, এরা ডবল বন্ড বানিয়ে নেয়। তাহলে এরা O2 অবস্থায় নেচারে মোস্টেবল অবস্থায় পাওয়া যায়, নাইট্রোজেন N2 অবস্থায় নেচারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে এটা ফার্স্ট কারণ, যে নিজেদের ভিতরে এরা সিঙ্গেল বন্ডে থাকে না, ট্রিপল বন্ড অবস্থায় থাকে, যার জন্য এরা সিঙ্গেল বন্ডে যে ক্যাটিনেশন প্রপার্টি, মানে কি ক্যাটিনেশন প্রপার্টি, যে নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেন এইভাবে চেন করে, এখান দিয়ে নাইট্রোজেন এখান দিয়ে নাইট্রোজেন এইভাবে চেন ফর্ম করে, কিন্তু এটা এদের ভিতর শো করে না, ঠিক আছে, সিঙ্গেল বন্ডে এরা থাকতে পারে না। আরেকটা কারণ সিঙ্গেল বন্ডে না থাকার, সেটা হচ্ছে যে নাইট্রোজেন স্মল ইন সাইজ, আমি এক্ষুনি বললাম, আর কি রয়েছে, সব লোন পেয়ার নিয়ে বসে আছে। লোন পেয়ার নিয়ে যদি বসে থাকে, তাহলে কি হবে, যে এরা রিপালশনের জন্য কি হবে, সিঙ্গেল সিঙ্গেল বন্ড কি হবে, ব্রেক হয়ে যাবে। সো সাপোজ যদি ডবল বন্ড হয়, ট্রিপল বন্ড হয়, ট্রিপল বন্ড, সাপোজ নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড রয়েছে, তাহলে কি হয়, ট্রিপল বন্ডে এটা হয়ে যায় sp2 হাইব্রিডাইজড, ঠিক আছে, sp2 হাইব্রিডাইজড। তার ফলে কি হয়, লোন পেয়ারটা ঠিক এই দিকে থাকে, এইভাবে থাকে, তারা অনেকটা ডিস্টেন্স মেনটেন হয়ে যায়, ডিস্টেন্স হয়ে যায় ভিতরে। তাহলে এমন অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, ডিস্টেন্স হয়ে যায়, তার ফলে এটাই বেশি স্টেবল হয়ে যায়। রিপালসার লোন পেয়ার রিপালসার এখানে থাকে না। তাহলে বোঝা গেল যে কেন এটা অক্সিজেনের ক্ষেত্রেও সিমিলার ফেনোমেনন, যার জন্যই হচ্ছে যে আমরা নাইট্রোজেন অক্সিজেনের কোনো ক্যাটিনেশন প্রপার্টি পাবো না। তাহলে দেখো আর কিছু ইনফরমেশন এখানে নিয়ে রাখো, যে তাহলে কারা সিঙ্গেল বন্ডের থ্রুতে এ করে, তোমার হচ্ছে করে হচ্ছে আমাদের ফসফরাস, আর্সেনিক, আর কারা করে এসবি অ্যান্টিমনি, বোঝা গেল। তাহলে এরা কি করে, এরা ক্যাটিনেশন প্রপার্টি শো করে। আবার বিসমাথ দেখবে, বিসমাথ তো মানে ক্যাটিনেশন শো করবে, এরা একদম মেটালিক সিড হিসাবে থাকে, লম্বা সিড হিসাবে থাকে, মেটালিক সিড হিসাবে। তাহলে বোঝা গেল। তাহলে এই ক্যাটিনেশন প্রপার্টি তাহলে কি হচ্ছে, সেলফ লিঙ্কিং প্রপার্টি থ্রু সিঙ্গেল বন্ড, ঠিক আছে। আর কি হচ্ছে, আমরা এখানে এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমাদের হ্যাঁ, যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম আর টিন এরা হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি শো করে, ঠিক আছে। নাইট্রোজেন করে না। আর্সেনিক অ্যান্টিমনি কি হয় তোমার, এরা নিজেদের ভিতর আর্সেনিক অ্যান্টিমনি ক্যাটিনেশন প্রপার্টি দেখায়, আর বিসমাথ হচ্ছে মেটালিক সিড অবস্থায় থাকে। তাহলে এই ইনফরমেশন এগুলোই তোমাদের দেওয়া ছিল এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে আসছি অ্যালোট্রপস। অ্যালোট্রপস কি হয়, অ্যালোট্রপস তোমার হচ্ছে ডিফারেন্ট ফর্ম অফ, মানে মানে এটা হচ্ছে যে ডিফারেন্ট ফর্ম এলিমেন্টস করে, এলিমেন্টস উইথ ডিফারেন্ট ফর্ম অফ ফিজিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি ফিজিক্যাল প্রপার্টি ডিফারেন্ট ফর্মে থাকে। মানে আমি বলতে চাইছি যে ধরো কার্বন কি হচ্ছে, সলিড স্টেটেই থাকছে, কিন্তু তিনটে পার্ট আমরা পেয়ে যাচ্ছি, কি কি, গ্রাফাইট, ডায়মন্ড, আর কি হচ্ছে ফুলারিন। তাহলে কার আমরা দেখতে পাবো অ্যালোট্রপস ফর্মেশন টেন্ডেন্সি। কার্বনের যদি আমি ধরি, কার্বনের কি কি পাবো, কার্বনের পাবো ডায়মন্ড, গ্রাফাইট, আর কি পাবো, ফুলারিন, ফুলারিন ফুলারিন। আমরা যদি দেখি যে আমরা তোমার হচ্ছে ফসফরাসের দেখি, যদি ফসফরাসের দেখলে দেখতে হবে, ফসফরাসেরও তিনটে থাকে, একটা রেড প্রথমে হবে হোয়াইট ফসফরাস, তারপর হচ্ছে রেড ফসফরাস, তারপর হবে ব্ল্যাক ফসফরাস, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি সালফারের ক্ষেত্রে দেখি, সালফারের ক্ষেত্রে দেখতে হবে যে সালফারের দুটো পাওয়া যাবে, ঠিক আছে, দুটো অ্যালোট্রপ পাওয়া যাবে। একটা হচ্ছে, পরীক্ষায় আসে তোমাদের, কার কটার পাওয়া যায়, রম্বিক সালফার, আর একটা হচ্ছে মনোক্লিনিক।
মনোক্লিনিক, ঠিক আছে। মনোক্লিনিক কিছু, তাহলে কার্বনের 3টে ইলেকট্রোড রয়েছে, ডায়মন্ড, গ্রাফাইট, ফুলারিন। ফসফরাসের 3টে রয়েছে, হোয়াইট ফসফরাস, রেড ফসফরাস, ব্ল্যাক ফসফরাস। আর কি রয়েছে, সালফারের রম্বিক সালফার আর মনোক্লিনিক সালফার। আমাদেরকে এগুলোই আজ ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে। প্রতিটা স্ট্রাকচার কী হয়, তার হাইব্রিডাইজেশন কী হচ্ছে, তা কীভাবে সিটের সাথে কীভাবে থাকছে, তাদের পাইবন থাকছে কিনা, ইলেকট্রিসিটি করছে কিনা, ঠিক আছে, কোনটা রিঅ্যাক্টিভিটি কীরকম রয়েছে, কিসে ডিসলভ হচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে ডিটেলসে জানতে হবে, ঠিক আছে। তাহলে শুরু করা যাক কার্বনের ইলেকট্রন, ঠিক আছে। কার্বনের ইলেকট্রনের ভিতর প্রথম আমরা যাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার ডায়মন্ড, ঠিক আছে। ডায়মন্ড তাহলে কি হয়, ডায়মন্ড দেখো এইভাবে, 1 মিনিট কালারটা চেঞ্জ করে নিয়ে তো আবার হচ্ছে ডায়মন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, কার্বনের অ্যাটম, তাহলে কার্বন কার্বন কি হচ্ছে, একটা সিএল, কার্বন কি হচ্ছে, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, এরা কি হচ্ছে, এরা আবার 3টের সাথে মানে 4টের সাথে এইভাবে একদম কি হচ্ছে কোভ্যালেন্ট বন্ড দিয়ে এরা নিজেদের ভিতর বন্ড ফর্ম করেছে। তাহলে প্রথম পয়েন্ট যেটা কি হচ্ছে, এরা কি করছে যে অ্যাটাচ থ্রু কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট। আচ্ছা, কোভ্যালেন্ট বন্ডটাকে আমি আরো একটু করবো, এক্সপ্লেন করবো, এটা হচ্ছে এক্সটেন্ডেড কোভ্যালেন্ট, ঠিক আছে, বর্ধিত কোভ্যালেন্ট বন্ডে এরা অ্যাটাচ থাকে, ঠিক আছে। এদের ভেতর যে হাইব্রিডাইজেশন হবে, দেখো এরা কিছু সিঙ্গেল বন্ডের থ্রুতে 4টে রয়েছে, তাহলে কিছু আমি যদি এদের তোমার করে দেই, তোমার কি হচ্ছে, এদের কার্বনের কি হয়, 1 2 3 4 হাইব্রিড, তাহলে 3টে পি, তাহলে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, কার্বনের 4টা এটা, তাহলে আরো কার্বনের কি হচ্ছে, এখানটাতে ফিল আপ করলো, আরেকটা কার্বন এখানে হাইব্রিডাইজেশনে তোমরা পড়েছো, এখানে একটা সি, এখানে একটা সি, আর হচ্ছে এখানে একটা সি, তাহলে কি হচ্ছে sp3 হাইব্রিডাইজড হয়ে যায়। বোঝা গেল যে তাহলে এরা হচ্ছে sp3 হাইব্রিডাইজড, বোঝা গেল। এরা কি হয়, এরা হচ্ছে খুব হার্ড মেটাল হয়, তাই তো, খুব হার্ড, এটা হার্ডেস্ট সব থেকে, তাই তো, হার্ড মেটাল হয়। এরা কি করে, ক্রিস্টালাইন ল্যাটিস ফর্ম করে, ক্রিস্টালাইন সলিড পড়েছো যে ক্রিস্টালাইন ল্যাটিস, এরা ক্রিস্টালাইন ল্যাটিস হিসেবে থাকে, ঠিক আছে। আর কি হয়, রিজিড হয়, 3D নেটওয়ার্ক হয়, এরা কি হয় যে এটা স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারছো যে এখানে 3D নেটওয়ার্ক রয়েছে, তাহলে আমি আরেকটা জিনিস লিখে দিই যে এটা হচ্ছে 3D নেটওয়ার্ক ফর্ম করে, 3D নেটওয়ার্ক, বোঝা গেল। তাহলে এরকম কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে যে কার্বনের ইলেকট্রনগুলোর ভিতর 3D নেটওয়ার্ক কি ফর্ম করে, ঠিক আছে, তোমাকে সে তখন কিন্তু বলতে হবে যে ডায়মন্ড 3D নেটওয়ার্ক ফর্ম করে, ঠিক আছে। আরেকটা জিনিস, এদের সমস্ত বন্ডগুলো সেম হয়, ঠিক আছে, তাহলে বন্ড লেন্থ কি হবে, বন্ড লেন্থ হচ্ছে সেম, সব যত অ্যাটম রয়েছে কার্বনের সাথে। আচ্ছা, আরেকটা এখানে টার্ম ইউজ হয় যে ড্যাংলিং বন্ড কি হয় এখানে কিন্তু, তাহলে 7 নম্বর পয়েন্টে এখানে দেব যে ড্যাংলিং বন্ড প্রেজেন্ট। ড্যাংলিং বন্ডটা কি, ড্যাংলিং বন্ড হচ্ছে যে ধরো এই ধরনের কার্বন চেন অ্যাড হয়ে আসে, কিন্তু একটা এন্ড থাকবে যেটাতে আর কোনো কার্বন থাকবে না, ঠিক আছে, তাহলে সেই যে বন্ডটা মানে ভ্যালেন্সি তার যার ফুল ফিল আপ হবে না, ঠিক আছে, সেই কার্বনটা কি হচ্ছে ড্যাংলিং অবস্থা, মানে ঝুলে রয়েছে, ঠিক আছে, এই ধরনের ড্যাংলিং বন্ড প্রেজেন্ট। তাহলে বুঝে গেল ডায়মন্ডের কি। গ্রাফাইটটা দেখো, গ্রাফাইটটা একটু বোঝার আছে, ঠিক আছে। তাহলে গ্রাফাইটটা কি হয় জেনারেলি, গ্রাফাইটের স্ট্রাকচারটা যদি দেখো তুমি, তাহলে গ্রাফাইট জেনারেলি কি থাকে, হেক্সাগোনাল ল্যাটিস ফর্ম করে, হেক্সাগোনাল ল্যাটিস মানে এইভাবে হেক্সাগন তৈরি করে নেয়, এইভাবেই হয়। আমি একটু ছবিটা করে নিই, পিকচারটা ড্র করে নিই, হেক্সাগোনাল, এই হচ্ছে আবার একটা হেক্সাগন এখানে, তাহলে হেক্সাগোনাল ল্যাটিস ফর্ম করে, ঠিক আছে, মানে গ্রাফাইটের নেচারটাই হচ্ছে কি হচ্ছে একটা সিট তৈরি করবে, সিট কি হয়, তারপর আবার কি হচ্ছে এখানে এইভাবে এখানে রয়েছে, আবার
তোমার এখানে রয়েছে, এখানে রয়েছে, এইভাবে পরপর চলতে থাকবে, ঠিক আছে। এরকম এই পুরো লম্বা সিট চলতে থাকবে, ঠিক আছে। এই যে সিট, একটা সিট, ঠিক আছে, এই সিটটাকে কি বলা হয়, এই যে সিট, এটা সিঙ্গেল সিট, সিঙ্গেল সিটকে কি বলে, গ্রাফিন বলে, ঠিক আছে, মনে রাখতে হবে, এটাকে বলা হয় গ্রাফিন, ঠিক আছে। তাহলে সিঙ্গেল সিট কি হচ্ছে, গ্রাফিন। সিঙ্গেল সিট যদি থাকে এরা জেনারেলি কি, এই একটা সিট, ঠিক আছে, কালারটা চেঞ্জ করে দিই, ধরো এই একটা সিট রয়েছে, ঠিক আছে, এই সিট, আবার একটা সিট রয়েছে, ঠিক আছে। তাহলে এই সিটগুলো কি হচ্ছে, সিটগুলো কি হয়, তোমার একটার সাথে যে একটা বন্ড করে থাকে, সেখানে যে বন্ডটা কাজ করে সেটাকে বলা হয় উইক ভ্যান ডার ওয়াল ফোর্স, বোঝা গেল, উইক ভ্যান ডার ওয়াল ফোর্স। তাহলে আমি সেকেন্ড পয়েন্ট লিখবো কি হচ্ছে, seats are attached with weak van der Waals force, বুঝা গেল। উইক ভ্যান ডার ওয়াল ফোর্স তাহলে থাকছে একটা সিট, আর একটা সিটের সাথে থাকছে। আচ্ছা, এই স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচারের ভিতরে দেখলে বুঝতে পারবেন যে এটা অল্টারনেট করে পাই বন্ড থাকে, এখানে, এখানে পাই বন্ড, এখানে পাই বন্ড, এখানে পাই বন্ড, এরকম অল্টারনেট করে থাকবে, ঠিক আছে। এই অল্টারনেট করে চলতে হবে। তাহলে এই একটা সিক্স মেম্বার রিং, তাকে এ করে কি রয়েছে, সিক্স মেম্বার, সিক্স মেম্বার, সিক্স মেম্বার, সিক্স মেম্বার, সিক্স মেম্বারগুলো অ্যাটাচ করে রয়েছে, ঠিক আছে। তার আর কি হচ্ছে যে এখানে পাই বন্ডগুলো, তাহলে এখানে 3 নম্বর পয়েন্ট কি হচ্ছে, অল্টারনেট পাই বন্ড, বোঝা গেল যে এখানে অল্টারনেট পাই বন্ড থাকে। আর যেহেতু পাই বন্ডগুলো রয়েছে, তাহলে সেহেতু কি পাবো, এই পাই বন্ডগুলো কি হচ্ছে, রেজোনেন্স করতে হবে, অল্টারনেট যেহেতু পাই বন্ড রয়েছে, ঠিক আছে, এইভাবে তারা রেজোনেন্স করতে থাকবে, ঠিক আছে। তাহলে এইভাবে রেজোনেন্স করতে করতে এরা, তাহলে কি হচ্ছে, তাহলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে পাই বন্ডস আর রেজোনেট করে, ঠিক আছে, রেজোনেট করে। তাহলে ক্লিয়ার, তাহলে পাই বন্ড, তাহলে ক্লিয়ার, এখানে কি হচ্ছে, মানে তোমার বন্ডগুলো তাহলে যে পাই বন্ড থাকছে, পাই বন্ডগুলো তোমার। এবার যদি এদের হাইব্রিডাইজেশন দেখি, তাহলে এদের যেহেতু পাই বন্ড ইনভলভ হয়ে গেছে, তাহলে রেজোনেন্স যদি কার্বন, 3টে কার্বনের সাথে অ্যাটাচ রয়েছে, আর একটা কি হচ্ছে পাই, তাহলে এদের হাইব্রিডাইজেশন কিছু পাই বন্ড ইনভলভ হয়েছে, তাহলে sp2 হাইব্রিডাইজড, তাই তো। তাহলে কি হচ্ছে, এরা sp2 হাইব্রিডাইজড, বুঝা গেল। আচ্ছা, রেজোনেন্স করলে তাহলে কি হচ্ছে, সব বন্ডগুলো কি হচ্ছে, সমান হবে। তাহলে কি হচ্ছে, 6 নম্বর হচ্ছে বন্ড লেন্থ, সেম বন্ড লেন্থ রয়েছে। আচ্ছা, তাহলে কি বললাম, এটা লেয়ার ফর্মে থাকে। আচ্ছা, যেহেতু লেয়ার ফর্মে থাকে, তাহলে 7 নম্বর পয়েন্টে হচ্ছে লেয়ার ফর্মে থাকে। লেয়ার ফর্মে থাকার জন্য কি হয়, কেন এই যে একটা লেয়ার আর একটা লেয়ার, এরা কি হচ্ছে, এর জন্য কি হচ্ছে, স্লিপারি হয়, তাই তো, স্লিপারি হয়। স্লিপারি এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে আমরা সাইকেল বা বাইক বা গাড়িতে যে লুব্রিকেটিং হিসাবে ইউজ করা হয়, এটা হচ্ছে লুব্রিক্যান্ট, লুব্রিক্যান্ট হিসাবে এটা ইউজ হয়। কিন্তু ধরো আমরা তো মোবাইল ইউজ করা হয়, তাহলে গ্রাফাইট কোথায় হয়, যেখানে হাই টেম্পারেচারে কাজ হয়, যেখানে অয়েল স্টেবল নয়, তাহলে সেই সব ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে গ্রাফাইট লুব্রিক্যান্ট হিসেবে, কারণ লুব্রিক্যান্ট মানে কি, স্লিপারি হয়, একটা লেয়ার আরেকটা লেয়ারে ইজিলি মুভ করে যায়, তাহলে হচ্ছে লুব্রিক্যান্ট হিসেবে ইউজ করে। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, পাইপ বন্ড রেজোনেন্স করছে, নাচছে এর ভেতর, তাই তো। তাহলে তার জন্য কি হবে, এদের ভেতর একটা কন্ডাক্টিভিটি ফ্লো হবে, ঠিক আছে। তাহলে এদের ভেতর যদি আমি কন্ডাক্টিভিটিকে ফ্লো দেখি, তাহলে কি হবে, যে কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি যদি আমি দেখি, কন্ডাক্টিভিটির দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে তোমার, আমি এখানে দেখাই, একটা রয়েছে তোমার হচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি যদি নেওয়া হয়, আরেকটা হচ্ছে থার্মাল, একটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, একটা থার্মাল। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হচ্ছে অ্যালং দ্য সিট, অ্যালং দ্য সিট হচ্ছে, সিট হচ্ছে গুড কন্ডাক্টর, তাই তো, অ্যালং দ্য সিট গুড কন্ডাক্টর। আবার যদি আমি অ্যালং দ্য সিট না নিয়ে যদি আমি দুটো মানে লেয়ার টু লেয়ার আমি কম্পেয়ার করি, তাহলে সেখানে কি হচ্ছে কিন্তু সেমি কন্ডাক্টর, তাই তো।
কারণ কি হচ্ছে সিট দিয়ে কি হচ্ছে সেম সিটে থাকলে কি হচ্ছে পাই বন্ডের জন্য তাহলে গুড কন্ডাক্টর হয়ে কাজ করছে। আবার যদি আমি সিট টু সিট ভ্যারি করে সিট টু সিট যাই তাহলে সেক্ষেত্রে আছে সেমি কন্ডাক্টর হিসাবে, কারণ এখানে গ্যাপ রয়েছে, গ্যাপে কোনো ইলেকট্রন ফ্লো হবে না, তাহলে তাহলে এটা সেমি কন্ডাক্টর হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে, থার্মাল স্টেবিলিটি যদি বলি, থার্মাল স্টেবিলিটিতে স্টেবল, বাট ডায়মন্ড সব থেকে বেশি স্টেবল, বোঝা গেল? আচ্ছা, তাহলে এইগুলো। আচ্ছা, আরেকটা জিনিস এর সম্পর্কে আমি বলে রাখি, সেটা হচ্ছে ডেল্টা এইচ ফরমেশন। এটা আছে খুব স্টেবল, এটাকেই স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। ঠিক আছে, এটা ভেরি স্টেবল। ঠিক আছে, এই জন্য দেখে থার্মাল স্টেবিলিটি এই করা, বোঝা গেল? নেক্সট, সরি। আচ্ছা, নেক্সট যদি আমি আসি এদের ভিতর, তাহলে এবার ডিফারেন্সটা দেখে নেওয়া যাক। তাহলে ডিফারেন্স বিটুইন হচ্ছে ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট, তাই তো? যদি ডিফারেন্স দেখতে চাও, ডায়মন্ড আর আমি যদি এখানে গ্রাফাইট নিই, ডায়মন্ড আর গ্রাফাইট যদি আমি নিই, তাহলে দেখতে হবে যে ডেনসিটি যদি দেখো যে এটা বেশি হার্ড অবস্থায় রয়েছে। ঠিক আছে, তাহলে এটা আর এটাতে কি হচ্ছে, তোমার গ্রাফাইটের ক্ষেত্রে লেয়ার টু লেয়ার কি হচ্ছে, ভ্যান্ডার লেয়ারের ভিতরে গ্যাপ রয়েছে, যার ভলিউম বেশি তার ডেনসিটি কম। তাহলে সুতরাং বোঝা গেল যে ডায়মন্ডের কিন্তু ডেনসিটি অনেক বেশি দেন গ্রাফাইট। বুঝা গেল? 2 নম্বর পয়েন্ট, থার্মাল কন্ডাক্টিভিটি তো বললাম যে কন্ডাক্টিভিটি যদি দেখতে হয় তাহলে কিন্তু গ্রাফাইটের আছে কন্ডাক্টিভিটি, কিন্তু এতে নেই, ডায়মন্ডে নেই, কারণ ডায়মন্ডে কোনো পাই বন্ড নেই, আর এদিকে পাই বন্ড রয়েছে, তাহলে কন্ডাক্টর রয়েছে। থার্মাল স্টেবিলিটি যদি দেখতে চাও তাহলে এদিকে যদি থার্মাল স্টেবিলিটি দেখা হয়, তাহলে থার্মাল স্টেবিলিটি দেখবে যে তোমার এখানে ঠিক উল্টো ঘটনা, ডায়মন্ডের থার্মাল স্টেবিলিটি বেশি হবে, কারণ ডায়মন্ড কি আছে মানে অনেক স্টেবল। ঠিক আছে, থার্মাল স্টেবিলিটি ডায়মন্ডের বেশি আছে, বোঝা গেল? এবার যদি আমি দেখি যে বন্ড লেন্থ, যদি দেখি বন্ড লেন্থ কার বেশি হবে? অবভিয়াসলি গ্রাফাইটের বেশি হবে। ঠিক আছে, মেল্টিং পয়েন্ট, কার কি হবে? ডায়মন্ডের বেশি, কারণ ডায়মন্ড তো বেশি হার্ড। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ডিফারেন্স বোঝা গেল যে ডায়মন্ড আর গ্রাফাইট। ডায়মন্ডের আমি যদি দেখি যে ডায়মন্ডের ডেন্সিটি অনেক বেশি দেন গ্রাফাইট, কন্ডাক্টিভিটি উল্টো গ্রাফাইটের বেশি অবভিয়াসলি, থার্মাল স্টেবিলিটি ডায়মন্ডের বেশি, বন্ড লেন্থ ডায়মন্ডের, কার্বন টু কার্বন যে বন্ড লেন্থ ডায়মন্ডের বড়। এখানে বন্ড লেন্থটা ডায়মন্ডের হবে, তাই তো? বন্ড লেন্থটা কার হচ্ছে? ডায়মন্ডের বড়, কারণ এখানে পাই বন্ড নেই আর মেল্টিং পয়েন্টটা বেশি। তাহলে ক্লিয়ার? আচ্ছা, নেক্সট টপিকে নিয়ে, নেক্সট হচ্ছে যে ফুলারিন। এটা সব থেকে মনে হবে, এটাকে আমরা অনেক সময় C60ও বলি। ঠিক আছে, এটার আরেকটা নাম রয়েছে অ্যাজ পার সায়েন্টিস্টের নাম অনুযায়ী, এটাকে বলা হয় বাকমিনিস্টার ফুলারিন। বোঝা গেল? এটাকে বলা হয় বাকমিনিস্টার ফুলারিন। আচ্ছা, নেক্সট কি রয়েছে দেখো, বাকমিনিস্টার ফুলারিন, এটার ফার্স্ট প্রপার্টি হচ্ছে এই যে কার্বনের যত ইলেকট্রন রয়েছে তাদের ভিতরে এটা সব থেকে পিওর ফর্ম। বুঝা গেল? এটা হচ্ছে সব থেকে পিওর ফর্ম, কারণ ডায়মন্ডে অনেক কিছু থাকে, গ্রাফাইটে অনেক কিছু ইম্পিউরিটি থাকে, কিন্তু এটা সব থেকে পিওর। C60 বা 670ও পাওয়া যায়, কিন্তু C60টা পিওর ফর্ম একদম থাকে। এখানে নাম্বার অফ কার্বন 60 হবে, নাম্বার অফ কার্বনের সংখ্যা ফিক্সড রয়েছে, এটাই মেন কারণ, অ্যাজ নাম্বার অফ কার্বন অ্যাটম
ফিক্সড, ঠিক আছে। এই জন্য কার্বনের যত ইলেকট্রন রয়েছে তাদের ভিতর এটার এর প্রপার্টি সব থেকে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এর স্ট্রাকচার দেখি, এই যে দু ধরনের স্ট্রাকচার এই দেখা যায়, ঠিক আছে। আমি যদি C60 নেই, এর যদি আমি এ ড্র করি, দেখা যাবে যে দু ধরনের এ রয়েছে, ঠিক আছে, এর রিং রয়েছে। একটা হচ্ছে পেন্টাগন রিং, এটা কি বলা হয় পেন্টাগন রিং, আরেকটা আছে হেক্সাগন। হেক্সাগন রিং, হেক্সাগন কটা করে থাকে এটা মনে রাখতে হবে, 12টা থাকে, আর এটা হচ্ছে 7টা থাকে। ছেলেরা অনেকে ভুলে যায়, তার জন্য আমি তাকে একটা মন্ত্র বলে দিই। সেটা হচ্ছে তাহলে কি হচ্ছে পেন্টাগন, ঠিক আছে। তাহলে কি হচ্ছে আমাদের কটা কার্বন, 7টা কার্বন, ঠিক আছে, আর থাকছে আমার 12টা। তাহলে এটা হচ্ছে 5, তাই ডিভাইড বাই মানে 5-এর সাথে 12-এর সাথে 5 মাল্টিপ্লাই করে, তাহলে এটা হচ্ছে পেন্টাগন, ঠিক আছে। তাহলে 12টা থাকছে আমার পেন্টাগন, আর 20টা হবে এটা 16, এটা হচ্ছে 20টা হচ্ছে আমাদের হেক্সাগন থাকে। আর এটার ক্ষেত্রে 60 সমান হচ্ছে 20 ইন্টু জাস্ট এটা 10টা হবে, জাস্ট এটা 10 হবে। তাহলে এখানে কি হচ্ছে 10টা হেক্সাগন থাকে, ঠিক আছে। 10 ইন্টু 6, তাহলে বোঝা গেল যে 10টা হেক্সাগন এ থাকে। আচ্ছা, এটা কিভাবে থাকে দেখো, এটা আমি প্রথমত যে অ্যারেঞ্জমেন্টটা বলি, তারপর ছবি এঁকে দেখাচ্ছি। যে যখন থাকবে, যখন এই ধরনের পেন্টাগন থাকবে, 5 মেম্বার রিং থাকবে, তার এদিকে থাকবে 6 মেম্বার, এখানে 6 মেম্বার, 6 মেম্বার, 6 মেম্বার, 6 মেম্বার। আবার যখন থাকবে না, 1 মিনিট, এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা 20টাই থাকবে, ঠিক আছে। এটা 20টাই হেক্সাগন থাকবে, 20টাই থাকবে। এটা এই রুলে ফলো হবে না, ওটাকে মনে রেখে দেবে ওইভাবে, আর এটা এই রুলে ফলো হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে পেন্টাগন থাকলে এইভাবে অ্যারেঞ্জমেন্ট থাকবে, পেন্টাগন 6 6 6, ঠিক আছে, 5টা এতে। আর যদি হেক্সাগন থাকে, তাহলে হেক্সাগনগুলো এইভাবে অ্যারেঞ্জ করবে, অল্টারনেট হবে। এটা হেক্সাগন, এখানে 5 মেম্বার থাকবে, 6 মেম্বার, এখানে 5 মেম্বার, 6 মেম্বার, 5 মেম্বার। তাহলে হেক্সাগনগুলো অ্যারেঞ্জমেন্ট এরকম থাকে। আচ্ছা, একটা জিনিস দেখো, স্ট্রাকচারটা দেখো, তাহলে যদি 5 মেম্বার একটা রিং থাকে, তাহলে 5 মেম্বার রিং তাহলে এইভাবে হেক্সাগন ফর্ম করবে। আঁকাটা একটু ডিস্টার্ব হচ্ছে, তোমরা ভালো করে এখানে, তাহলে বুঝে গেল যে 6 মেম্বার, 6 মেম্বার, 6 মেম্বার, 6 মেম্বার, 6 মেম্বার। তাহলে এইভাবে এদের অ্যারেঞ্জমেন্ট হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে 5 মেম্বারটা কি হচ্ছে 6 মেম্বারটা, আবার এর পাশে থাকবে এখানে একটা 5 মেম্বার থাকবে, ঠিক আছে, ঠিক আছে। এখানে 6 মেম্বার থাকবে, এখানে 5 মেম্বার থাকবে, এইভাবে এদের অ্যারেঞ্জমেন্ট চলতে থাকবে, ঠিক আছে, এইভাবে চলতে থাকে। এটা ঠিক দেখতে কি হয়, সকার বলের মতন, সকার বল লাইক স্ট্রাকচার, ঠিক আছে। এটা হচ্ছে সকার বল লাইক স্ট্রাকচার, পুরো গোল রিং ফর্ম করে নেবে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, যে এখানে একটা ইনফরমেশন তোমাদের জানতে হবে, যে পাই বন্ড থাকে এখানে, পাই বন্ড কোথায় থাকে, 6 মেম্বারের মাঝে হচ্ছে পাই বন্ড, 6 মেম্বার রিংগুলোর মাঝে একটা করে পাই বন্ড থাকে, তবে এটা ফিক্সড। তাহলে পাই বন্ড প্রেজেন্ট, তাহলে হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে, বিটুইন কোথায় থাকছে, যে এটা ফিক্সড পাই বন্ড, ঠিক আছে, ফিক্সড পাই বন্ড থাকছে, এর বিটুইন হচ্ছে 6 মেম্বার, 6 মেম্বার বিটুইন 6 মানে হেক্সাগনের মাঝে থাকছে এটা, ঠিক আছে। আচ্ছা, এদের তাহলে হাইব্রিডাইজেশন কি হবে, হাইব্রিডাইজেশন কিছুই না, সিম্পল sp2 হাইব্রিডাইজড হবে, পাই বন্ড রয়েছে, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এখানে আছে দু ধরনের বন্ড, তাই তো, টু টাইপ বন্ড, একটা পাই বন্ড আর আছে সিগমা বন্ড, ঠিক আছে। তাহলে এগুলো তো গেল। তা এখানে পরীক্ষায় এতে যে কোশ্চেনগুলো আরো আসে, ঠিক আছে, সেগুলো নেক্সট পেজে দেখিয়ে দিই। পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে যে কোণ কতগুলো রয়েছে, কোণ, কোণ যদি নাম্বার অফ ভার্টেক্স এটাকে বলা হয় নাম্বার অফ ভার্টেক্স, নাম্বার অফ ভার্টেক্স করা থাকে কটা কোণ রয়েছে, 60টা কার্বন আছে, 60টা কার্বন রয়েছে। যদি ফেস ধরা হয়, ফেস মানে একটা হেক্সাগন, এই যে হেক্সগুলো, তাহলে আমি বলেছিলাম ফেস করা হচ্ছে 12টা পেন্টাগন আর 20টা হেক্সাগন, এটা হয়ে যাবে 32টা টোটাল, বোঝা গেল। আচ্ছা, এজ কি হচ্ছে, এজ হচ্ছে তোমার হচ্ছে দেখো 60টা কার্বন রয়েছে, প্রত্যেকে কি হচ্ছে 3টে কার্বনের সাথে অ্যাটাচ রয়েছে, তাই তো, পিছনে দেখলে বুঝতে প্রত্যেকে 3টে কার্বনের সাথে অ্যাটাচ রয়েছে, 3টে কার্বন, 3টে কার্বনের সাথে যদি অ্যাটাচ থাকে 3টে, আর দুটোর জন্য ক্যালকুলেট করতে যাচ্ছি, তাহলে এটা দেখবে 90টা এইচ হয়ে যাবে, ঠিক আছে, কারণ কারণ আচ্ছা, গ্রাফাইটের ক্ষেত্রে কি হবে মনে রাখতে হবে যে গ্রাফাইট সব থেকে, গ্রাফাইটকে যদি আমি এটা যদি আমি ইলেকট্রিক্যাল আর্কের ভেতরে রাখি, ইলেকট্রিক্যাল আর্কের ভেতর যদি রাখি ইন প্রেজেন্স অফ হিলিয়াম অ্যান্ড আর্গন, তাহলে সেটা C60 70ও হয়, তবে 60টাই বেশি থাকে, তাহলে বোঝা গেল। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কি হচ্ছে নো ড্যাংলিং বন্ড প্রেজেন্ট, ড্যাংলিং বন্ড প্রেজেন্ট, কোনো ড্যাংলিং বন্ড কিন্তু এখানে থাকে না, ক্লিয়ার। তাহলে তাহলে আমি আরেকবার সামারাইজ করে দিই তোমার পুরো ফ্লুরিনটা, ঠিক আছে। তাহলে ফ্লুরিনটা কি হচ্ছে সব থেকে পিওর ফর্ম, তাহলে কি হচ্ছে এটা কি হচ্ছে ফ্লুরিনটা সব থেকে হচ্ছে পিওর ফর্ম, C60 একটা পেন্টাগন, 20টা পেন্টাগন থাকে, ঠিক আছে। এটা মনে রাখার জন্য আমি বলেছিলাম যে 60 × 12 × 5 এইভাবে মনে রাখবে, ঠিক আছে। এটা 5 মেম্বার কি হচ্ছে 5 মেম্বার 6 মেম্বার দিয়ে থাকে, আর 6 মেম্বারগুলো 5 মেম্বার 6 মেম্বার রিং দিয়ে অ্যাটাচ থাকে, sp2 হাইব্রিডাইজড হয়, এদের যে পাই বন্ডগুলো ফিক্সড হয়, 2 টাইপের বন্ড হয়, ঠিক আছে। এদের কিন্তু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি নেই, পাই বন্ড থাকলেও এরা রেজোনেন্স করে না বলে কোনো, এখানে আমি লিখে রাখি যে 4 নম্বরে নো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কিছু নেই ডিউ টু ফিক্সড পাই বন্ড, বুঝা গেল, ফিক্সড পাই বন্ড। আর নাম্বার অফ ভার্টেক্স করে 60টা রয়েছে, ফেস 60টা রয়েছে, এজ হচ্ছে 90টা, আর গ্রাফাইটকে যদি আমি ইলেকট্রিক্যাল আর্কে হিলিয়াম আর আর্গনের বেসে হিট করি তাহলে সেটা C60 হয়ে যাবে, এখানে কোনো ড্যাংলিং বন্ড নেই। আর চলো নেক্সট টপিকে যাওয়া যাক, যে ফসফরাসের, ফসফরাসের 3টে ইলেকট্রোপ বললাম, ঠিক আছে। 3টে ইলেকট্রোপ কী কী হচ্ছে, হোয়াইট ফসফরাসকে যদি আমি হোয়াইট ফসফরাস থেকে কী হবে রেড ফসফরাস হবে, রেড ফসফরাস থেকে কী হবে ব্ল্যাক, মানে যদি হিট করা হয় সব থেকে পুড়ে গিয়ে এটাতে, তাহলে সেটা যদি দেখো যে হোয়াইট ফসফরাস P4 দিয়ে ডিনোট করা হয়, রেড ফসফরাসকে P4 ইউনিটের N দিয়ে ডিনোট করা হয়, আর ব্ল্যাক ফসফরাস ব্ল্যাক মানে বুঝতে পারছো যে এটা সব থেকে শেষে পুড়ে গিয়ে তৈরি হয়, তাহলে সেটা হচ্ছে এন দিয়ে ডিনোট করা হয়, বোঝা গেল, মনে থাকে। এবার দেখো এতে যদি স্ট্রাকচার দেখো ই পি আর পি, তাহলে এটা এরা এইভাবে অ্যাটাচ থাকে, এখানে কোনো পলিমার অবস্থায় থাকে না, অ্যাটাচ থাকে এক একটা। তোমার এখানে বলে নেই যে কি তাহলে কি হচ্ছে তোমার কটা পিপি বন্ড থাকছে, পিপি বন্ড ভালো করে লিখে দিই, নোট ক্লিয়ার নোট থাক, যে পিপি বন্ড তাহলে কটা হচ্ছে 6টা পিপি বন্ড থাকছে, ঠিক আছে। এদের আবার প্রত্যেকের উপর কি থাকছে, যেহেতু লোন পেয়ার থাকছে এর অ্যাঙ্গুলার স্ট্রেন্থ খুব বেশি, তাহলে লোন পেয়ার পেয়ে দিন 4টা লোন পেয়ার পেন, তাই তো, তাহলে 4 লোন পেয়ার, ওকে। 3 নম্বর পয়েন্টে দেখো যে এরা কি হচ্ছে sp3 হাইব্রিডাইজড, ওকে, sp3 হাইব্রিডাইজড, তাহলে এদের ভিতরে কি রয়েছে, এদের ভিতরে রয়েছে অ্যাঙ্গুলার স্ট্রেন, বুঝা গেল, অ্যাঙ্গুলার স্ট্রেন রয়েছে। এদের অ্যাঙ্গেলগুলো কি হয়, অ্যাঙ্গেলগুলো হয় 60 ডিগ্রি,
বুঝতে পারছো কতটা স্ট্রেন? তাহলে স্যাঙ্গল এর জন্যই কি হয়, অ্যাঙ্গুলার স্ট্রেন হচ্ছে 60°, এর জন্যই কি হয় ভেরি রিয়েক্টিভ। এই অ্যাঙ্গুলার স্ট্রেনের জন্য এই অবস্থায় থাকতে চায় না, একটু রিলিজ হতে চায়, তাহলে সেটা রিলিজ মানে কি হয়, রিলিজ হওয়ার জন্য ফসফরাস কি করে, এই ধরনের এখানে এই ধরনের পলিমার চেইন তৈরি করে P4 ইউনিটগুলো। এইভাবে এরা পলিমার চেঞ্জ করতে থাকে, একটার পর একটা অ্যাটাচ হতে হবে। এই ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেল তখন হয়ে গেছে, দেখবে 110° করে অ্যাঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে। 100° তাহলে অনেকটা রিলিজ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এটাই হচ্ছে পলিমার চেঞ্জের সাথে। ব্ল্যাক আবার আলাদাভাবে থাকে, ব্ল্যাক হচ্ছে হেক্সাগোনাল ফর্মে থাকে, মানে 6টা ফসফরাস চেইন তৈরি করে, ফসফরাস একসাথে থাকে এইভাবে, ঠিক আছে। এরা এইভাবে হেক্সাগোনাল চেইন তৈরি করে, ঠিক আছে। এইভাবে প্রতিটা অ্যাড হতে আছে। তাহলে এটা যদি হয়, ঠিক আছে, তাহলে তোমাদের মনে হতে পারে যে হেক্সাগোনাল প্লেনার অবস্থায় রয়েছে, কিন্তু যেখানে লোন পেয়ার রয়েছে সেখানে সে প্লেনারে থাকতে দেবে না তাকে, ঠিক আছে। এটা কি অবস্থা থাকে, চেয়ার ফর্মে থাকে, ঠিক আছে। চেয়ার ফর্ম তোমরা নিশ্চয়ই দেখেছো, এই ধরনের চেয়ার ফর্ম হয়। তোমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়েছিলে তোমরা হয়তো সেখানে দেখেছো, এটা বোট ফর্ম, ঠিক আছে। এই ধরনের চেয়ার ফর্মে থাকে, হ্যাঁ। এই প্রতিটা এতে এখন পি থাকে। এখন এটা দেখছো, দেখবে আবার যখন তুমি এতে যাবে, ঠিক আছে, সালফারে যখন যাবে তখন দেখতে হবে আবার সেখানে কি হয়ে যাচ্ছে, তোমার দেখবে ওখানে গ্রাউন্ড শেপ দেখা যাবে, দেখাচ্ছি এক এক করে। তাহলে ফসফরাসের ক্ষেত্রে তাহলে কি বোঝা গেল, যে ব্ল্যাকটা এইভাবে থাকে। আচ্ছা, এখানে যেটা পরীক্ষায় খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেটা আছে ডিফারেন্স আছে দুটোর উপর, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাড করি, তাহলে এখানে যদি তাহলে ডিফারেন্স যদি দেখো, যে তাহলে ডিফারেন্স আমি এখানে একটু পয়েন্ট করে দিই, ডিফারেন্স বিটুইন হোয়াইট ফসফরাস অ্যান্ড রেড ফসফরাস, এটা পরীক্ষায় আসে। তাহলে ডিফারেন্সটা যদি দেখো, তাহলে এখানে দেখতে হবে, তাহলে সেটা যদি দেখো দেখতে হবে যে রিয়েক্টিভিটিতে আমি যদি দেখছি, রিয়েক্টিভিটিতে রেসপেক্টে তুমি যদি দেখো যে হোয়াইট ফসফরাস সবসময় কি হচ্ছে অনেক বেশি রিয়েক্টিভ দেন রেড ফসফরাস, ঠিক আছে। আবার যদি আমি দেখি যে ডেনসিটি মানে থার্মাল স্টেবিলিটি, যদি দেখি, তাহলে অবভিয়াসলি যেটি একটি সে থার্মাল স্টেবিলিটি কখনোই না, তাহলে কি হচ্ছে এটা লেস সলিউবিলিটি। তাহলে সলিউবিলিটি কি হচ্ছে ইন ওয়াটার, যদি আমি করতে চাই ওয়াটার কি হচ্ছে এটা পোলার সলভেন্ট, তাহলে পোলার যদি হয় আর ফসফরাস এগুলো কি রয়েছে, এগুলো ফসফরাস হোয়াইট ফসফরাস কি হচ্ছে নন পোলার, হোয়াইট ফসফরাস কি হচ্ছে সব নন পোলার, আর রেড ও ফসফরাসও তাহলে নন পোলার, তাহলে এইটা যদি নন পোলার হয় তাহলে নন পোলার তাহলে হোয়াইটকে ডিসলভ করতে পারবে না, রেডকেও ডিসলভ করতে পারবে না, ঠিক আছে। কিন্তু সলিউবিলিটি ইন কি হচ্ছে CH2 যদি হয়, সলিউবিলিটি যদি ইন CH2 আমি ধরি, তাহলে দেখা যাবে যে হোয়াইট ফসফরাস কিন্তু তোমার হচ্ছে সলিউবল হচ্ছে, ঠিক আছে। CH2 কিন্তু এটা নন পোলারের জন্য নন পোলারকে দেখুন CH2 স্ট্রাকচার কি এই ধরনের CH2 স্ট্রাকচার হয়, ঠিক আছে, CO2 এর মতো। তাহলে কি হচ্ছে, কিন্তু এটা রেড ফসফরাসটা পলিমার অবস্থায় থাকে বলে অনেক বড় চেন হয় বলে একে ডিসলভ করতে পারে। তাহলে আশা করি তোমাদের ডিফারেন্স সব বোঝা গেছে সুন্দরভাবে। আমি আরেকটা জিনিস বলে দিই, যে থার্মাল স্টেবিলিটি যদি তিনটের ভিতরে কম্পেয়ার করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হোয়াইট ফসফরাস থেকে বেশি স্টেবল রেড ফসফরাস, তার থেকে বেশি স্টেবল হচ্ছে ব্ল্যাক ফসফরাস। এদের কনভার্সনটা দেখো, যে পরীক্ষায় কোশ্চেন আছে হোয়াইট ফসফরাস রিয়েক্ট করে ভেরি রিয়েক্টিভ, তাই তো, ভেরি রিয়েক্টিভ। কেন ভেরি রিয়েক্টিভ, যখন ওরা রিয়েকশন করে P4 ইউনিট কি করে যখন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আগুন লেগে যায়, যে ধোঁয়াটা তৈরি করে P4 ও 10 এর ধোঁয়া তৈরি করে, ঠিক আছে।
এই ধরে ধরে। আচ্ছা, আমরা যদি কনভার্সন দেখি, এই কনভার্সনগুলো ওটা থেকে কোথায় যায়, যে P4 হোয়াইট ফসফরাস, ঠিক আছে, হোয়াইট ফসফরাস, এটা কি হয়, যদি আমি হিট করি 573 কেলভিন টেম্পারেচারে, তাহলে এটা হয়ে যাবে রেড ফসফরাস, P4N হয়ে যাবে এটা, ঠিক আছে। আরও যদি 803 কেলভিনে আমি হিট করি, এটা PN হয়ে এটা ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক ফসফরাস হয়ে যাবে। আবার যদি ডাইরেক্ট হোয়াইট ফসফরাসকে আমি ব্ল্যাকে কনভার্ট করতে চাই, তাহলে কিন্তু আমাকে 473 কেলভিন আর হচ্ছে আন্ডার প্রেসার, আন্ডার হাই প্রেসার দিতে হবে, ঠিক আছে। যদি দিই তাহলে এতে কনভার্ট, এই কনভার্সনটাও আসে পরীক্ষাতে ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, এই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, নেক্সট যেটা আসছে অ্যালট্রোপ অফ সালফার। বললাম অ্যালট্রোপ অফ সালফার ভেরি ইজি, ঠিক আছে। এখানে যে জিনিসটা তোমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে কি, যে দুটো অ্যালট্রোপ রয়েছে, আমি বলে এসেছি অলরেডি, যে রম্বিক সালফার, রম্বিক সালফার এটাকে, আর এটা হচ্ছে মনোক্লিনিক, মনোক্লিনিক সালফার। আচ্ছা, রম্বিক সালফারকে ইয়েলো সালফার বলা হয়, মানে ইয়েলো কালার হয় এটা, ঠিক আছে। এটা কি হয়, এটা হচ্ছে আলফা ফর্ম আর এটা হচ্ছে বিটা ফর্ম, মনে রাখতে হবে, বোঝা গেল। এখানে দুটো মনোতে দুটো রয়েছে, সেটা হচ্ছে বিটা ফর্ম, আর রম্বিকে একটাও রয়েছে, এটা হচ্ছে আলফা ফর্ম, ঠিক আছে। এটাকে S8 দিয়েও ডিনোট করা, দুটোকেই করা S8 দিয়ে, সালফারের একে। আচ্ছা, এদের যে স্ট্রাকচারটা হয় আমি এক্ষুনি বলেছিলাম যে ক্রাউনের মতো হয়, কিরকম, এস 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 আর এস, মানে এটা যেটা হবে একটু হলো, এটা হয় যেটাই হবে এস, এটা এইভাবে এইভাবে এইভাবে, এখান থেকে এস, এখানে এস এস, মানে ক্রাউন লাইক স্ট্রাকচার, তাই তো, ক্রাউন স্ট্রাকচার, ঠিক আছে, ক্রাউন লাইক স্ট্রাকচার। তাহলে ক্রাউন লাইক স্ট্রাকচার এটা, এটাকে পাকার্ড স্ট্রাকচারও বলা হয়, পাকার্ড, এটা পাকার্ড স্ট্রাকচারও বলা হয়, কারণ ঢেউ খেলানোটা, পাকার্ড মানে ঢেউ খেলানো স্ট্রাকচার। তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে আলফা ফর্ম আর এটা হচ্ছে মনোক্লিক, এটা হচ্ছে বিটা ফর্ম, এটা ক্রাউন স্ট্রাকচারে থাকে। আচ্ছা, এদের ক্ষেত্রে যেটা তোমাদেরকে জানতে হবে যেটা হচ্ছে যে মানে ট্রানজিশন, ট্রানজিশন টেম্পারেচার, ট্রানজিশন টেম্পারেচার হচ্ছে ট্রানজিশন টেম্পারেচার, ট্রানজিশন টেম্পারেচার কত হচ্ছে, ট্রানজিশন টেম্পারেচার হচ্ছে 369 কেলভিন, বুঝা গেল। এই 369 কেলভিন ট্রানজিশন স্টেজকে আলফা থেকে বিটাতে কনভার্ট হয়, বিটাটা আলফাটা বিটা, বিটাটা আলফা, ঠিক আছে। আর যেটা নেচারে পাওয়া যায় সেটা আলফাই পাওয়া যাবে বেশি, ঠিক আছে। আর সলিবিলিটি যদি দেখি, সলিউবিলিটি ইন কি হচ্ছে ওয়াটার, কি হচ্ছে ডিজলভ করে না, আলফা ফর্ম ডিজলভ করে না, আর বিটা ফর্ম ডিজলভ করে না, কারণ কি হচ্ছে পোলার, পোলার সলভেন্টে করবে না, কিন্তু নন পোলারে করে যাবে। সলিউবিলিটি ইন কি হচ্ছে CH2 যদি ধরি, তোমার হচ্ছে আলফা ফর্ম ডিজলভ করে যাবে আর বিটা ডিজলভ করে যাবে, বোঝা গেল। আর স্টেবল কোনটা, আলফা বিটার ভিতর স্টেবিলিটি, স্টেবিলিটি যদি, তাহলে আলফা কিন্তু নেচারে বেশি পাওয়া যায়, আলফা বেশি স্টেবল দেন বিটা, বোঝা গেল। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি দিয়ে রাখি, এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, ঠিক আছে। আর আমি 4 নম্বর আরেকটা ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে রাখি, যে S8 কিন্তু এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, যদি ডায়া ম্যাগনেটিক এজ পার এমওটি, তাই তো, মলিকুলার অরবিটাল থিওরি তুমি যদি দেখো তাহলে কিন্তু এটা ডায়াম্যাগনেটিক, কিন্তু খুব বেশি এটাকে যদি 1000 কেলভিন টেম্পারেচারেতে হিট করা হয় তাহলে এটা H2 কনভার্ট হয়, সেটা হয় তখন কিন্তু প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক লাইক O2, ঠিক আছে, ওটার মতো প্যারাম্যাগনেটিক হয়ে যায়। আরেকটা ফর্ম পাওয়া যায় নেচারে, সেটা হচ্ছে S6, এটা হচ্ছে চেয়ার ফর্মে থাকে,
ঠিক আছে। এই ইনফরমেশন যদি থাকে তোমাদের অ্যালোট্রপ রিলেটেড বি ব্লকে যত অ্যালোট্রপ এখানেই কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আর কোনো তোমাদের কোনো সমস্যা হবে না, এখান থেকে তুমি সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। কার্বনের কী রয়েছে, কার্বনের কোনটা স্টেবল, কোনটায় কী বন্ড রয়েছে, কোনটা হাইব্রিডাইজড, কোনটাতে কত টাইপের বন্ড রয়েছে, ঠিক আছে, সব আমি বলে দিলাম। কোনটা স্ট্রাকচার কোনটা রয়েছে, কোনটা ট্রানজিশন টেম্পারেচার কী রয়েছে, সবই বলে দেওয়া হলো। তাহলে আশা করি তোমাদের কাছে সমস্ত ক্লিয়ার এটা ব্যাপারটা, ঠিক আছে। আর যদি প্রবলেম হয় তাহলে কমেন্ট করো। তাহলে আজকের মতো থ্যাংক ইউ। আর যদি প্রয়োজন হয় কমেন্ট করো, কমেন্ট মি, ঠিক আছে। বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো। আর নেক্সট পার্টে আমরা আসবো অক্সো অ্যাসিড স্ট্রাকচার, ঠিক আছে, ফসফরাসের কী স্ট্রাকচার হয়, এই সমস্ত জিনিস নিয়ে। ফসফরাস, এই যে অক্সো অ্যাসিডগুলোর স্ট্রাকচার কী হয়, কীভাবে চিনবে, সব নেক্সট পার্ট, ঠিক আছে। তো তাহলে ফলো করো নেক্সট পার্টের জন্য। থ্যাংক ইউ।